বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজ্ঞানের যুগে দিন দিন এই পৃথিবীতে যেভাবে ধর্মীয় আস্থাহীনতার সূচক ঊর্ধ্বগামী হয়েই চলছে, তা সত্যি বর্তমান ও ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটি বড় অশনি সংকেত। কারণ ধর্মই মূলত সকল অপরাধের নিয়ন্ত্রক। মানসিকভাবে অপরাধ দমনে এই ধর্মই সবচেয়ে বড় ভূমিকা পালন করেই চলছে। ধর্মীয় বক্তাদের শুধুই আবেগপূর্ণ বক্তব্যগুলো দিয়ে এই ধর্মীয় আস্থাহীনতার লাগামকে টেনে ধরে রাখতে এখন হিমশিম খাচ্ছে। ফলে সারা পৃথিবীটা আনরেস্ট বা অস্থির হয়ে চলছে। তাই এই ধর্মীয় আস্থাহীনতার লাগামকে টেনে ধরে রাখতে তথা এই অস্থিরতার কিছু লাঘব করতেই এই বান্দার আজকের এই ভিডিও আপলোডটি। আজকের এই বান্দার ভিডিও আপলোডে থাকছে মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টিসমূহের ও তার আকারহীনতার উপর একটি বিজ্ঞান ভিত্তিক সমীক্ষা বা সার্ভে, এ সায়েন্টিফিক সার্ভে অফ অল ক্রিয়েচার্স অ্যান্ড দ্য ফর্মলেসনেস অব দ্য গ্রেট ক্রিয়েটর। বিজ্ঞানের ভাষায় এই পার্থিব জগৎ সহ সকল গ্রহ নক্ষত্র তারামণ্ডলী সমেত চতুর্দিকে জড় জীবিত মৃত যাহা কিছু দেখি বা যাহা কিছু আছে বা যাহা দেখা যায়, তাহাই কোনো না কোনো মৌল বা মৌলসমূহের অ্যাটম বা পরমাণুর বন্ড বা বান্ডেলই মাত্র। ধরা যাক একটি মানব দেহেরই কথা। জীবদেহ তৈরি হয় সাধারণত জীবকোষ দ্বারা, আর ওই জীবকোষটির নিউক্লিয়াসটির মধ্যে থাকে প্রতি জীব প্রজাতির জন্য সুনির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম। যেমন মানুষের থাকে 23 জোড়া বা 46টি, একটি শিম্পাঞ্জির থাকে 24 জোড়া বা 48টি, বা একটি কুকুরের থাকে বেজোড়া 39টি, আবার একটি ধান গাছের থাকে 6 জোড়া বা 12টি ইত্যাদি। এখন এই ক্রোমোজোমগুলির মধ্যে আরও সূক্ষ্মভাবে সুবিন্যস্ত থাকে প্রত্যেক জীব প্রজাতির স্বভাব চরিত্র ধারাবাহিকতা রক্ষার গুণসম্পন্ন জিন অণু। আর এই জীবদেহটি গঠন করতে হইব না, বড় করতে হইব না, এই গঠনের প্রোটিন অণু তৈরির ডিএনএ, আরএনএ এবং অ্যামিনো অ্যাসিডের একটি স্বয়ংক্রিয় কারখানা। এখন এইসব জিএনএ অণু বলেন বা ডিএনএ অণু বলেন বা আরএনএ অণু বলেন, সমেত পুরা জীবকোষটি বলেন বা পুরা জীবদেহটি বলেন, এগুলির 96%, অর্থাৎ এই পুরা জীবদেহটার 96% গঠিত হয়েছে মাত্র 4টা মৌলের অ্যাটম দ্বারা। সেটা হলো অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। এই 4টা মৌলের অ্যাটম বা পরমাণু দ্বারা 96% এই জীবদেহটার গঠন গঠিত হয়েছে জীবদেহটা। আর বাকি 4%-এর মধ্যে ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরিন সহ আরও কিছু ট্রেস এলিমেন্টের অ্যাটম বা পরমাণু আছে। অর্থাৎ অতি সংক্ষেপে যদি বলি এই জীব, জড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমেত পুরা মহাবিশ্বটাই, অর্থাৎ এই পুরা মহাবিশ্বটাতেই চলছে শুধু অ্যাটম বা পরমাণুর খেলা বা রামরাজত্ব। যাক এসব কথা, এখন আসা যাক এই সৃষ্টি রহস্যের মূলে এই অ্যাটম বা পরমাণুগুলোর কথায়। এই অ্যাটম নিয়ে কিন্তু গবেষণার কোনো শেষ নাই, গবেষণা চলছে এবং চলবে। আর এই অ্যাটমের গবেষণান্তে এসে এখন বড় বড় বিজ্ঞানীরা এখন একথাই বলেন যে there are giant mysteries inside the atom and actually no one knows what happens inside it. অর্থাৎ যার বাংলা অর্থ দাঁড়ায়, এই অ্যাটমের ভিতরের এই পরমাণুর ভিতরের যে রহস্যগুলি, তা অ্যাকচুয়ালি কেউ জানে না কি ঘটছে না ঘটছে। মৌলের তাহলে এখন আসেন এই অ্যাটমরা আসলে কি? মৌলের সবচেয়েতে ক্ষুদ্রতম অংশের নামই হলো অ্যাটম, যেটা আর ভাঙা যায় না। অ্যাটম ভাঙলে কিন্তু আর তার মৌলত্ব থাকে না।
অ্যাটমের ভগ্নাংশ আছে না কোয়ার্ক, আর মহাশূন্যের ডার্ক ম্যাটার না কি বলে যে ভার্চুয়াল ম্যাটার, এগুলি একই ধরনের, এগুলির কোনো সানলাইট ক্রিয়া বিক্রিয়া নাই। এই অ্যাটমরা কিন্তু একা চলতে পারে না, দে ক্যান নট মুভ অ্যালোন। তারা দল বেঁধে তারা বন্ড তৈরি করে চলে। এই মহাবিশ্বের মহাজাগতিক সকল স্থাপনাগুলো, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সমেত সকল জড় জীবের গঠনই তাদের আবার বন্ড আছে, কোভালেন্ট, আয়নিক বা মেটালিক, এগুলি তাদেরই বন্ড, সমস্যা নাই। এই সমস্ত অস্তিত্বই তাদের বন্ড, সোজা কথা। বিজ্ঞানের ভাষায় এই অ্যাটমগুলো হলো অবিনাশী, ইনডেস্ট্রাক্টিবল। তারা সজীব, সচেতন, লাইভলি, অ্যাওয়ার অ্যান্ড সেন্সিবল, অ্যান্ড তারা অসংখ্য প্যাকেজ প্রোগ্রামের একটি কনস্টিটিউয়েন্ট ইউনিট বা উপাদানভুক্ত একক। এই কনস্টিটিউয়েন্ট অ্যাডজেক্টিভটির কিন্তু রূপক অর্থ অনেক। তো যাই হোক, এই অ্যাটমদের অতি সূক্ষ্ম, এই ক্ষুদ্রাকৃতি অ্যাটমদের অতি সূক্ষ্ম কার্যকলাপ দেখতেও কিন্তু আবার আলট্রা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগে। তো এখন এই অ্যাটমদের ইলেকট্রন একদিকে, প্রোটন নিউট্রনগুলি একদিকে, তারা কিন্তু ওই নেগেটিভ পজিটিভ O2 চার্জায়ন হয়েই কিন্তু শুধু অ্যাটমটির স্ট্রাকচারটি ধরে রাখছে না, তারা অ্যাটমটির ভিতরের যে কনস্টিটিউয়েন্টস এর যে সকল ইনফরমেটিভ অ্যান্ড কমিউনিকেটিভ উপাদানগুলিকেও তারা সুরক্ষা করে। অর্থাৎ যদি কোনো কারণে একটি অ্যাটম ভাঙ্গা হয়, তখন তারা কিন্তু আবার ভাঙাভাঙির যুদ্ধ লাগে যায়, যেমন অ্যাটম বোমার চেন রিয়াকশন, যাকে সব কথা। এখন এই একটা অ্যাটম ভাঙ্গা মানে এই জড় জীব সম্মিলিত এই ইউনিভার্স কনস্ট্রাকশনের একটি ক্ষুদ্র ইউনিট বা বিল্ডিং ব্লকই ভাঙ্গা। এখন এই অ্যাটমদের কাজ কি? হোয়াট ইজ দেয়ার ওয়ার্ক? বিজ্ঞানের ভাষায় জীব জড় এই মহাবিশ্বের সকল অস্তিত্বই এই বহুগুণে গুণান্বিত এই কনস্টিটিউয়েন্ট অ্যাটমদের বন্ড। এই অ্যাটম বা পরমাণুগুলো সর্বদাই একটি সেই সৃষ্টি বিলাসের যে সৃষ্টিসমূহের সুনির্দিষ্ট সাইজ, শেপ বা আকার আছে, ওইগুলি অনুসরণ করেই কিন্তু তারা এইসব নদী, সাগর, পাহাড়, পর্বত, গাছপালা, জীব জন্তু, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সকল জড়জীবের যে শুধু খালি দৃশ্যমান বডি তৈরি করে তা না, তারা জীব প্রজাতির জ্ঞান অনুভূতিরও, মানে যে নলেজ অ্যান্ড সেন্স, এই জ্ঞান অনুভূতিরও কিন্তু যোগান বা সূচনা করতেও সক্ষম। কারণ তাদের বন্ডিত গঠিত হয়েছিলেন এ বিশ্বের সেরা জ্ঞানী সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, বা সেরা বিজ্ঞানী আইনস্টাইন, স্টিফেন হকিং, বা সেরা রাজনীতিবিদ ম্যান্ডেলা, আব্রাহাম মাওসেতুং, মুজিব, গান্ধীজিরা। সেই সাথে পীর, পয়গম্বর, নবী, রাসূলগণদের মতো ভালো লোক তো আছেনই। আবার এই অ্যাটমরা কিন্তু আবার এই পাশাপাশি এই অ্যাটমরা কিন্তু এই জীব প্রজাতির মধ্যে হিংসা, নিন্দা, ক্রোধ, বর্বরতা, গিরিঙ্গিবাজি, বাটপারি এগুলোরও চিন্তা চেতনার যোগানদাতা বা সূচনাকারীও বটে। কারণ তাদের মণ্ডিত গঠিত হয়েছিলেন বড় গিরিঙ্গিবাজ ফেরাউন হিটলার সহ বুশ, কিসিঞ্জাররা, বা আরও গঠিত হয়েছে ইনুমুরগিরাও। এই অ্যাটমগুলো কিন্তু খাদ্য প্রস্তুতে শতভাগ সক্ষম। তাদের অ্যাটমিক বন্ডের ভিন্ন ভিন্ন ফর্মেই ভিন্ন ভিন্ন খাদ্য প্রস্তুত হয়। যেমন এখানে আমি একটি উদাহরণ দেখাবো আপনাদেরকে, সেটা হলো এই যে একটা দেখতেছেন, এটা কি দেখতেছেন? C12H22O11, মানে এখানে কার্বনের 12টি অ্যাটম, হাইড্রোজেনের 22টি অ্যাটম বা পরমাণু, এবং অক্সিজেনের 11টি অ্যাটম। এইগুলি একত্রে মিলে যে একটা বন্ড তৈরি করলো, সেই বন্ডটা কিন্তু একটা
চিনির বন্ড বা সুগারের বন্ড, এটা খাইলে মিষ্টি লাগবে। আবার একই অ্যাটমগুলির, এই একই হাইড্রোজেন, অক্সিজেন, কার্বনের অ্যাটমগুলি যদি আবার এরকমভাবে বন্ড তৈরি করে, এরকম, এই যে এরকম দেখতেছেন তো, এরকম, তাহলে এটা কি হইব? এটা এখানে C2H5OH, মানে এরকম ভাবে বন্ড বাঁধলে এটা হয়ে যাবে একটা মদ বা অ্যালকোহলের অণু। এটা খাইলে আবার কিন্তু নেশা লাগবে, তন্দ্রা ভাব আসবে। তদ্রূপ তারা এই প্রকৃতির সকল রং, যে কালার বলেন, এই কালারের প্রবর্তক কিন্তু তারা। তাদের অ্যাটমিক এরকম বন্ড, এরকম বন্ড, যেমন এখানে কার্বন 4টা, হাইড্রোজেন 8টা, আবার অক্সিজেন 2টা, এরকম বন্ড কিন্তু যে সকল এস্টার আছে না, সুগন্ধির সূচনা করে। আবার এরকম বন্ড এনে কার্বন, হাইড্রোজেনের 3টা অ্যাটম, সালফার, আবার হাইড্রোজেন। এই সালফারটা যদি হাইড্রোজেনের সাথে মিশে যে একটা পচা গন্ধ করে, এখন তারা কিন্তু মূলত তারা এই পার্থিব জগতের সকল জীব প্রজাতির আসল 2টি মৌলিক চাহিদা, ফুড অ্যান্ড সেক্স, মূলত এই অ্যাটমরাই যোগানদাতা। আর সত্যিকার অর্থে এই পার্থিব জগতের সকল প্রতিযোগিতাগুলো কিন্তু এই ফুড অ্যান্ড সেক্সের অতি সুন্দর ও নিরাপদ ভোগের জন্যই। যাক, যেমন বৈজ্ঞানিক নিউটন বলেন, এই পৃথিবীও একটি পরন্ত আপেল, উভয় কিন্তু যার যার গ্রেভিটেশন বলে যার যার দিকে টানে। যেমন এই অ্যাটমিক মহাবিশ্বের সকল অ্যাটমিক স্থাপনাগুলো, অর্থাৎ এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো একে অপরকে টানাটানি করেই কিন্তু সুটাম হয়ে, একদম সুঠামভাবে সেট হয়ে অলরেডি তারা তাদের দৃঢ় অবস্থানের জানানো দিয়ে দিয়েছে। এই গ্রেভিটেশন মূলে তারা কেন এই টানাটানিগুলি করছে, বা এত সূক্ষ্ম হিসাব নিকাশের মধ্যে থেকে তারা কেন এই ঘোরাঘুরিগুলিও করছে, এই ঘোরাঘুরিগুলিও কেন করছে, বা কেই বা এই সূক্ষ্ম কনস্টিটিউয়েন্ট এই অ্যাটমটি তৈরি করল, বা কার নির্দেশে এই অ্যাটমরা কাজ করছে, বা কেনই বা কাজ করছে? Who made this atom? Who can compose and dispose all the constituents of communications and informations inside this tiny shape of the atom? আর তারা কি এরূপ করতে আদেশপ্রাপ্ত? Are they ordered to do so? ব্লক বা মুক্ত মনের অনেকে হয়তো বলবেন, ইহা একটু অতি ন্যাচারাল বিষয়, যা এগুলো সব ন্যাচারালি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, এগুলো তো সব ন্যাচারালি হচ্ছে ঠিকই। আর আজকের এই বান্দার এই বৈজ্ঞানিক সমীক্ষা বা সার্ভেটিও হচ্ছে কিন্তু এই ন্যাচারালি সৃষ্টি হওয়ার সব সৃষ্টির সহিত মহান সৃষ্টিকর্তার সম্পৃক্ততা ও তার আকারহীনতা নিয়েই। মহান সৃষ্টিকর্তার পবিত্র সব ধর্মগুলোই এইসব সৃষ্টি রহস্য সংক্রান্ত সকল অথেন্টিক তথ্যাবলিতে সমৃদ্ধ। আর শুধু এইসব পবিত্র বাণী বা তথ্যগুলোর ভাবার্থ বা তাৎপর্যের সুগভীর বিশ্লেষণেই এগুলোর উন্মোচনও সম্ভব। আমরা একটা মহাবিশ্বের অধীন একটা অ্যাটমিক ওয়ার্ল্ডেই বসবাস করছি। আমরা একটা অ্যাটমিক মহাবিশ্বের অধীন একটা অ্যাটমিক ওয়ার্ল্ডেই বসবাস করছি, যেখানে অ্যাটমগুলো প্রতিনিয়তই সায়েন্টিফিক আচরণগুলো করছে। এই প্রকৃতির কোনো কিছুতেই তাদের এই সায়েন্টিফিক আচরণের বিন্দুমাত্র তারতম্য বা ব্যাঘাত ঘটে না। তবে কেবল ধর্মীয় কিছু বাণীর ভাবার্থ বা তাৎপর্যের সুগভীর বিশ্লেষণেই এই কনস্টিটিউয়েন্ট অ্যাটমদের কিছু সায়েন্টিফিক আচরণের ভেরিয়েন্স বা তারতম্যতা নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায়। আর তাদের এই সায়েন্টিফিক আচরণের ভেরিয়েন্সের প্রদর্শনটি নিঃসন্দেহেই যেন এই পবিত্র বাণীগুলোর ভাবার্থেরই আরও যথার্থতাই প্রকাশ করে।
মনে হয় যেন অ্যাটমগুলো কোনো একটি সুপার পাওয়ারের প্রতি লয়াল বা সাবমিসিভ বা অনুগত, বা তারা কোনো একটি সুপার পাওয়ারের নিয়ন্ত্রণেই চলছে। আর এই বান্দা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, তাই নিজ ধর্মীয় মাত্র কয়েকটি পবিত্র বাণীর তাৎপর্য বিশ্লেষণেই কিন্তু এইসব গুণবান কনস্টিটিউয়েন্ট অ্যাটমদের সায়েন্টিফিক আচরণেরও কিছু তারতম্যতা বা ভেরিয়েন্স পরিষ্কারভাবেই লক্ষ্য করা যায় বা ধরা পড়ে। যেমন পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত নম্বর 30 থেকে 37, এখানে 8টি আয়াত, সূরা আল হিজরের আয়াত নম্বর 28, এখানে একটি আয়াত, ও সূরা আল মুমিনের আয়াত নম্বর 66, এখানেও একটি আয়াত। এই মোট 10টি আয়াতের সম্মিলিত অনুবাদে রয়েছে 1 নম্বর, মহান সৃষ্টিকর্তার এই হোমোসেপিয়েন্ট আদম বানানোর ইচ্ছা পোষণ। 2 নম্বর, তাকে বানানোর উদ্দেশ্যেই এই পৃথিবীর সর্বস্তরের মাটির সংগ্রহ বা কালেকশন। 3 নম্বর, স্বর্গে তাকে বানানোর পর বেহেশতের প্রাইমাল ইডেন গার্ডেনে তার ও পরে সস্ত্রীক অবস্থান। 4 নম্বর, বেহেশত অবস্থানকালীন তাদের নিষিদ্ধ ফল গন্ধম, দ্য ফ্রুট অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল, এই গন্ধমের বক্ষণ। 5 নম্বর, এই গন্ধম বক্ষণের ফলেই তাদের এই পৃথিবীতে অবতরণ বা নেমে আসা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ তথ্যাদি। এখন এইসব তথ্যাদির বিশ্লেষণে পরিষ্কার বোঝা যায় এই আদম হোমোসেপিয়েন্ট সৃষ্টির পূর্বেই এই প্রকৃতির সৃষ্টি। প্রকৃতি একসময় ডাইনোসরের যুগও ছিল। তখন এই প্রকৃতিতে সব ধরনের জীবজন্তু, 2 পায়ে 4 পায়ে সহ সব ধরনের জীবজন্তুর অবস্থান বা অস্তিত্ব থাকলেও শুধু এই হোমোসেপিয়েন্ট আদমেরই কোনো অস্তিত্ব বা অবস্থান ছিল না। কারণ মহান সৃষ্টিকর্তা তাকে পরে তৈরি করে এই রেডিমেড পৃথিবীতে পাঠান। অর্থাৎ এই প্রকৃতির যে এই সার্বজনীন আদেশ ও গুণাবলিতে ভরপুর এই গুণবান কনস্টিটিউয়েন্ট অ্যাটমরা কিন্তু তখন এই জড়জীবের সকলের অস্তিত্ব বানাইতে পারলেও কিন্তু এই হোমোসেপিয়েন্ট আদমের কোনো অস্তিত্ব তারা তৈরি করতে পারে নাই। অর্থাৎ আদম ছিল না, পাবে কোথায়? আর এতে প্রমাণ করে যে তাদের নিজ থেকে কোনো কিছু বানানোর বা তৈরি করার ক্ষমতা নাই। তারা যাই করছে বা গড়ছে সব কিছুই সুপার পাওয়ারের দেওয়া নির্দেশ মতোই করছে। আচ্ছা, 2 নম্বর, এই অ্যাটম, এই পৃথিবীর মাটি বা মৌল দিয়ে কিন্তু আদম আলাইহিস সালামকে স্বর্গে তৈরি করা হয় এবং মহান সৃষ্টিকর্তা নিজেই তার টেক কেয়ার শুরু করেন। তার টেক কেয়ার শুরু করেন আল্লাহ নিজেই। আর এতে আদমের দেহের মৌলের প্রতিটি অ্যাটম আপগ্রেড হয়ে যায়। মহান সৃষ্টিকর্তা টেক কেয়ার মানে বুঝেন না, যে যাহা আর কোনো প্রাণীর বেলায় কিন্তু এরূপ ঘটে নাই। আর তথায় সে আদম এবং মা হাওয়া গন্ধম ফল খেয়েছেন। গন্ধম তো বুঝেন, দ্য ফ্রুট অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। অর্থাৎ এই গন্ধম খাওয়াতে তারা ফুল সাপিয়েন্স, পূর্ণ বিচক্ষণতাও লাভ করেন। দে বিকেম ফুল সেপিয়েন্ট, বিচক্ষণ। এই বিচক্ষণতা লাভ করার ফলে দেখেন এই বর্তমান পৃথিবীতে সকল প্রতিযোগিতায়, সকল উন্নয়নমূলক প্রতিযোগিতায় হোক সেটা কমিউনিকেটিভ, ইনফরমেটিভ, বিবর্তন, ইভলিউশন, যাই হোক, সব কিছুতে একমাত্র এই হোমোসেপিয়েন্টরাই সবার আগে থাকে, যার ধারে কাছেও এই প্রকৃতির স্বাভাবিক অ্যাটমের তৈরি অন্য কোনো জীব প্রজাতি কিন্তু নাই। অনেকে বলে শিম্পাঞ্জি আমরা কাছের, কচু কাছের। শিম্পাঞ্জির কয়েকদিন আগেও কাছের ভিতরে কলা খাওয়াইছি, তো কাছের হয় কীভাবে? আচ্ছা, যাই হোক, এখন যেহেতু ধারে কাছে আর কোনো জীব প্রজাতি নাই, তাহলে আদমের গন্ধম খাওয়ার অ্যাকশনটা তো প্রমাণিত হয়ে গেছে। কারণ আমিও অ্যাটম দ্বারা তৈরি, বাকবল্লকরা অ্যাটম দ্বারা তৈরি, তো আমার লোকে যারা বিচক্ষণতায় পারে না, কারণ আমি গন্ধম গেছি, তারা খায় নাই।
তাহলে এখানে অ্যাটমদের গুণগত আচরণের বিষয়টি প্রমাণিত। আচ্ছা, তারপর সূরা ফজিলাতে আসেন 9 থেকে 12 নম্বর এই 4টা আয়াতে পরিষ্কার ভাষা আল্লাহ তাআলার তার সকল সৃষ্টিসমূহের, যেমন আকাশ, প্রথম দিবারাত্রি সহ আকাশ, মেঘ, জলভাগ, ভূমি, সমুদ্র, বীজসহ গাছপালা, তারামণ্ডলী, পানি ও আকাশের প্রাণী, স্থলের বন্য ও গৃহপালিত প্রাণী সহ সকল গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি সমেত পুরো মহাবিশ্বের সৃষ্টির কথা বলা আছে। এখন অ্যাটমদের কিন্তু প্রাথমিক কাজ হলো তাদের বন্ড তৈরি করা, কনস্ট্রাকশন করা, গঠন করা। কিন্তু তারা কিন্তু তাদের তো সাইজ বা শেপ মেনটেন করার কথা না। তারা কিন্তু দেখেন সেই মহান আল্লাহর সৃষ্টিবিলাসের সকল সৃষ্টসমূহের সেই সুনির্দিষ্ট সাইজ, আকার বা শেপ এগুলি মেনটেন করে, এগুলি ফলো করেই কিন্তু তারা তাদের কার্যক্রমগুলি চালায় যায়। তারা তো শেপ মেনটেন করার কথা না, তারা সাইজ মেনটেন করার কথা না। তারা সাইজ মেনটেন করবে কেন? তারা তো বন্ড তৈরি করতে করতে মাইলের পর মাইল বেঁকা করে, তেরা করে, সোজা, লম্বা, খাটো, এবড়ো থেবড়ো, যেমনি খুশি এমনি যে অবস্থায় তারা এগুলি গাছপালা, নদী, নালা, সাগর সৃষ্টি করতে পারত। কিন্তু তারা কিন্তু তা করে নাই। তারা আল্লাহর সেই মহান সেই আল্লাহর সৃষ্টসমূহের সুনির্দিষ্ট আকারটি ধরে এইগুলি তারা করে যাচ্ছে। আর এখানে প্রমাণিত হয় অ্যাটমদের অনুগত আচরণটি। এই সেপিয়েন্ট আদমদের যৌনতা ও বস্ত্র আইন বিষয়ক আরও 2টি চমৎকার তথ্য আছে, যা একটু খেয়াল করলেই আমরা এই কনস্টিটিউট অ্যাটমদের সায়েন্টিফিক আচরণের ভেরিয়েন্স বা তারতম্যতাগুলো পরিষ্কারভাবে দেখতে পাই। যেমন এই অ্যাটমরা কিন্তু এই প্রতি জীব প্রজাতির, সকল জীব প্রজাতির জ্ঞান, অনুভূতি, সেক্স, কামনা, বাসনা, হিংসা, নিন্দা ইত্যাদির মহান আল্লাহ নির্দেশই তারা যোগানদাতা। কিন্তু অন্য কোনো প্রাণীরা কিন্তু, জীবজন্তুরা কিন্তু এই গন্ধম ফলটা খায় নাই। শুধু আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী গন্ধম ফলটা খেয়েছে। যার ফলে দেখেন যৌনতা, প্রথম আসেন যৌনতার দিকে। এই গন্ধম ফলটা খাওয়াতে কি হলো? এই আদম সন্তানরাই অল টাইম, অল সিজন এবং ফেস টু ফেস সেক্স করে। আর বাকি সব জীব প্রজাতির জন্য রয়েছে ট্রপিক্যাল বা সিজনাল বা পিরিয়ডিক্যাল সেক্স। যেমন কুকুর বিড়ালারা করে গরমে, গাছগুলো, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এরা করে শীতে, মাছ এরা করে বর্ষাকালে ইত্যাদি। আর যদি আজকে আমরাও যদি এই নর্মাল অ্যাটমের তৈরি, এই নর্মাল অ্যাটম দ্বারা বাঘভাল্লুক, হাতিগুড়ার মতো থাকতাম, গন্ধম না খাইতাম, তাহলে আমরাও পিরিয়ডিক্যাল বা সিজনাল বা ট্রপিক্যাল সেক্স আমরাও করতাম। কিন্তু আমরা যেহেতু খাইছি, আমরা অল টাইম সেক্স করি। আর আমাদের এই হোমোসেপিয়েন নারীদের জন্য একটা বিশেষ উপহারও আছে এই সেক্সের বিষয়ে। যেমন ফিমেল স্ত্রী জন্তু জানোয়াররা, তারা কিন্তু প্রেগনেন্সি ধারণ করার পরে এবং বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত বা বাচ্চাটা পরিপক্ক না হওয়া পর্যন্ত আর কোনো যৌন কাজে লিপ্ত হয় না। কিন্তু হোমোসেপিয়েন নারীরা ইহার ব্যতিক্রম। এরপরে আসেন বস্ত্র আইন। বস্ত্র আইনটি মূলত পাশ হয় বেহেশতে। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী যখন গন্ধম ফলটি খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে সূরা আল আরাফের তখন 26 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে, তারা যখন গন্ধম ফলটি খেয়ে ফেললেন তখনই আল্লাহ তাদের উপর এ বস্ত্র আইনটি অ্যাপ্রুভ বা পাশ করে দেন। আর সেই থেকে অদ্য পর্যন্ত এই হোমোসেপিয়েনটাই শুধু এই কাপড় চোপড় পরে আসে। আর কোনো প্রজাতিরা কিন্তু, জীব প্রজাতিরা কিন্তু কোনো কাপড় চোপড় পরে না, কারণ তারা
গন্ধম খায় নাই। তো এখন আপনারাই বলেন, তাদের এই যে সেক্সুয়াল ফিলিংস বা তাদের যে অনুভূতিটা আর আমরা যারা গন্ধম গেছি আমাদের অনুভূতিগুলি কি এক? তাহলে এখানে এই অ্যাটমদের এই অনুভূতিমূলক তো একটা আচরণের পার্থক্য দেখা গেল। তারা খায় নাই, তারা কাপড় পরে নাই, আমরা খাইছি, আমরা কাপড় পরি। তাহলে অনুভূতিমূলক আচরণের একটা বৈষম্য, তারতম্য বা তারতম্যতা ধরা পড়ল না? এইভাবে এবং অনেক উদাহরণ আছে। আমি তো অল্প জানি, বেশি হাদিস কোরআন জানি না, এই জন্য আরও আছে, হাতাইলে অনেক পাওয়া যাবে। এখন ব্লগার ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, বেশি না। ব্লগার ভাইরা যে খালি নেচার করেন, এখন আপনারাই বলেন, এই নেচারের কি এতই গুণ বা এতই সেন্স বা এতই জ্ঞান যে প্রতিটি প্রজাতি জোড়ায় বানাবে, স্ত্রী পুরুষের আলাদা আলাদা আকর্ষণীয় দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করবে? এই বিজ্ঞানের যুগে, এই বিজ্ঞানের মতে চুল দাড়ি গজানোর জন্য নির্ভর করে টেস্টোস্টেরন লেভেলের মাত্রার উপর। এখন আপনারাই বলেন, এই প্রকৃতি বা নেচারের কি এতই জ্ঞান বা এতই সেন্স যে এই টেস্টোস্টেরন লেভেলটা কোথায় কম বেশি থাকবে, অর্থাৎ কার গালে দাড়ি হবে আবার কার গালে দাড়ি হবে না, অর্থাৎ পুরুষের গালে দাড়ি থাকবে মহিলার গালে দাড়ি থাকবে না, এটা কি নেচারের এতই সেন্স? হ্যাঁ, পুরুষের টাক পড়বে মহিলার টাক পড়বে না, নেচারের কি এতই জ্ঞান? তারপরে এই নেচারের কি এতই জ্ঞান যে পুরুষের কণ্ঠটা মোটা হবে না, মোটা বলবীর চিরোন্নত মমশির কত মোটা, আর মহিলার কণ্ঠটা চিকুন হবে, হ্যাঁ, সাবিনা ইয়াসমিনের মতো কত সুন্দর, রুনা লায়লার মতো চিকুন কণ্ঠ হবে। হ্যাঁ, নেচারের তো কত গুণ, তাই না? আর নারী দেহে, পুরুষ নারীর তো অতি সুন্দর ও আকর্ষণীয় আকৃতি বা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আমি নাই গেলাম। ওইগুলি গেলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। নারী পুরুষের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা, নেচারের এত জ্ঞান নাই। আর আপনার আরেকটা জিনিস বলেন, এই প্রকৃতির বান্দর থেকে নাকি মানুষ সৃষ্টি হয়েছে। তাহলে আমার কথা হলো, এই প্রকৃতির বান্দর থেকে যদি মানুষ সৃষ্টি হয়েই থাকে, তাহলে প্রকৃতিতে এখনো এত বান্দর রয়ে গেল কেন? তারা কবে মানুষ হবে? তো যাই হোক, এগুলি কোনো কথা না। এখন আমার এই অ্যাটমের তারতম্যতার বর্ণনা, অ্যাটমের সায়েন্টিফিক আচরণের তারতম্যতার বর্ণনা আপাতত আমি এখানে শেষ করলাম। এখন অল্প কয়েকটি কথা মহান সৃষ্টিকর্তার আকারহীনতা নিয়ে দু একটা কথা বলবো, বেশি না। আকারহীনতার হিসাব কিন্তু আরেকটি, যখন কোনো ফ্র্যাগমেন্ট বা টুকরা ভাঙতে আর ভাঙার মতো কোনো শেপ বা ফর্ম বা উপাদানে থাকে না, তখনই তাহা হয়ে যায় জিরো ফ্র্যাগমেন্টেশন বা ফর্মলেসনেস বা নিরাকার। কারণ অ্যাটম ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়। এখন কল্পনায় আসেন, এই কোয়ার্ক ভাঙলে নোয়ার্ক ভাঙলে চোয়ার্ক, এইভাবে ভাঙতে অবশেষে এক পর্যায়ে নিরাকারই হওয়া সম্ভব। কারণ ব্ল্যাক হোলেও গেলে নাকি কোনো বস্তু এক পর্যায়ে নিরাকার বা ভরশূন্য বা মেসলেস হয়ে যায়। আর এই আকারহীনতাটাই হয়তো সবচেয়ে বড় শক্তিশালী পজিশন। কারণ পদার্থ যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, উহা ততই শক্তিশালী বা ক্ষমতাশালী হয়। এখন হয়তো জিরো ফ্র্যাগমেন্টেশন বা ফর্মলেসনেসের পজিশনটাই সবচেয়ে বড় শক্তিশালী পজিশন, যাহা কোনো কিছু বললেই
অর্থাৎ হও বললেই হয়তো হয়ে যায়। জিরো ফ্র্যাগমেন্টেশনের বাস্তবতা সম্পূর্ণ একটি অলৌকিক ঘটনা। ইট ইজ এ মিরেকেল ফ্যাক্ট। আর হয়তো এই জিরো ফ্র্যাগমেন্টেশনের পজিশনেই বরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের সেই বহুল প্রত্যাশিত ল অফ এভরিথিংয়ের বাস্তবায়ন সম্ভব হতে পারে। তাই ভাই, এই পৃথিবীর সকল বাড়িঘর, দালান কোঠা, গাছপালা, জীব জড়, চন্দ্র সূর্য সমেত, তারামণ্ডলী সমেত পুরো এই মহাবিশ্ব নামের এই বিশাল অণুটি একদিন সত্যিই ভেঙে যাবে। তাই এই অ্যাটমিক দুনিয়ার এইসব অ্যাটমিক সম্পদের প্রতি লোভ বা বাহাদুরি করা একটি অযৌক্তিক চিন্তাধারার শামিল মাত্র। পরিশেষে সূরা আল ইনসানের একটি আয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। মহান আল্লাহ তাআলা সেই সূরা আল ইনসানের 2 নম্বর আয়াতে বলেন, আমি এই হোমোসেপিয়েন্ট মানুষকে শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন করে সৃষ্টি করেছি এবং এই পৃথিবীতে পাঠিয়েছি শুধু পরীক্ষা করার জন্য। দ্য গড হ্যাজ সেন্ট আস টু টেস্ট আস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।